আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিয়ন্ড বর্ডার স্পোর্টসের উইকলি ক্রিকেট অ্যানালিসিস শো দ্য অ্যানালিস্টস অ্যাঙ্গেল। আপনাদের সাথে উপস্থিত রয়েছে আজকে আমি সার্টিফাইড পারফরমেন্স অ্যানালিস্ট আহমেদ রেজন প্রতীক। পৃথিবীর চারপাশে গত সপ্তাহ জুড়ে যা যা ক্রিকেটীয় ঘটনা ঘটেছে বা ক্রিকেট ম্যাচগুলো হয়েছে সেগুলোর বিশ্লেষণ আজকে আমি করার চেষ্টা করব। তবে শুরুতে আমি একটু যেতে চাচ্ছি বাংলাদেশ ভার্সেস অস্ট্রেলিয়া টেস্ট সিরিজটা নিয়ে, যেটা সামনের মাসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং অস্ট্রেলিয়া কিন্তু তাদের স্কোয়াড ঘোষণা করেছে এবং পূর্ণ শক্তির একটা স্কোয়াড অস্ট্রেলিয়া দিয়েছে। এটার মূল কারণ যদি আমরা দেখতে চাই তাহলে অবশ্যই এই দুটো টেস্ট ম্যাচ কিন্তু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের একটি অংশ এবং অস্ট্রেলিয়া কিন্তু আসলে এই দুটো টেস্ট ম্যাচ থেকে কোনো পয়েন্ট খোয়াতে যাবে না। পার্টিকুলারলি আমরা যদি অস্ট্রেলিয়ার পেসারদের পুলটা দেখি স্কোয়াডে, সেখানে মিচ স্টার্ক থেকে শুরু করে স্কিপার প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড বা স্কট বোল্যান্ড, দুর্দান্ত কিছু ফাস্ট বোলার্স রয়েছে এবং বাংলাদেশি ব্যাটারদের জন্য কিন্তু আসলে খুব কঠিন সময় আসলে হতে চলেছে অস্ট্রেলিয়াতে। বাট লাকিলি একটা বিষয় ভেবে হয়তো বাংলাদেশের ব্যাটাররা কিছুটা রেসপাইট পেতে পারে যে কোনো টেস্ট ম্যাচ আসলে গাবা, ব্রিসবেন বা পার্থ এই ধরনের ভেন্যুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে না। একটা টেস্ট ম্যাচ ডারউইনে হচ্ছে এবং আরেকটা ম্যাকেই ক্রিকেট গ্রাউন্ড, যেটা টেস্ট ভেন্যু হিসেবেও তাদের অভিষেক হতে চলেছে। অস্ট্রেলিয়ার এই স্কোয়াডে যদি আমরা ফাস্ট বোলিং অলরাউন্ডারদের পুলটা দেখি, সেখানে কিন্তু ক্যামেরন গ্রিন এবং ওয়েবস্টার রয়েছেন। সো প্রচুর ফাস্ট বোলার্স তাদের অপশনে রয়েছে এবং বাংলাদেশি ব্যাটারদের জন্য আসলে অনেক কঠিন সময় এই টেস্ট সিরিজটাতে হয়তো পেতে যেতে হচ্ছে। আমরাও কিন্তু অস্ট্রেলিয়ান ব্যাটারদেরকে টাফ টাইম দিতে পারতাম, কিন্তু আমরা সবাই জানি যে শরীফুল ইসলাম এবং নাহিদ রানা রাইট নাও ইনজুর্ড রয়েছেন এবং তাদের ইনজুরির আপডেটটা না পেলে কিন্তু বাংলাদেশের স্কোয়াডটা কেমন হতে পারে সেটা নিয়েও আসলে কিন্তু কথাবার্তা ওইভাবে বলা যাচ্ছে না। সো এই পর্যন্ত যে অবস্থাটা দেখা যাচ্ছে তাতে কিন্তু টিম অস্ট্রেলিয়া খুবই অ্যাডভান্টেজিয়াস একটা পজিশন রয়েছে এবং অস্ট্রেলিয়া যে স্কোয়াডটা আসলে দিয়েছে এই স্কোয়াডে যদি এই স্কোয়াডের বিরুদ্ধে যদি আমরা ভারত বলি, ইংল্যান্ড বলি বা সাউথ আফ্রিকা বলি, এই টিমগুলো এসেও কিন্তু আসলে স্ট্রাগল করতে হতো তাদেরকে। সো বাংলাদেশের জন্য এটাই একটা পজিটিভ সাইড যে দীর্ঘ একটা সময় পর তারা অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছে, কিন্তু সময়টা আসলে কতটা রাঙিয়ে তুলতে পারবে বাংলাদেশের ক্রিকেটাররা এটা আসলে টেস্ট ম্যাচ বা টেস্ট সিরিজটা শুরু হলেই আমরা বলতে পারবো। এখন যদি আমরা রেগুলার ম্যাচগুলোতে আসি যেগুলো লাস্ট উইকে হয়েছে, ফার্স্টে আমি কথা বলতে চাচ্ছি ইংল্যান্ড ভার্সেস ইন্ডিয়া ওডিআই সিরিজটা নিয়ে। দেখুন, ইন্ডিয়ার জন্য কিন্তু খুবই কঠিন একটা সময় গেছে তাদের এই ইউরোপ ট্যুরটা। পার্টিকুলারলি যদি বলতে চাই, আয়ারল্যান্ডে গিয়ে তারা টি-20 সিরিজটাতে ক্লিন সুইপ হয়েছে। ইংল্যান্ডের সাথেও যে 5 ম্যাচের টি-20 সিরিজ ছিল একটি ওয়াশড আউট, তার বাদে বাকি 4টা ম্যাচের 4টাই তারা হেরেছে। ওডিআই সিরিজে আমরা আশা করছিলাম যে টিম ইন্ডিয়া একটা ভালো কামব্যাক দিতে পারে, কজ সেখানে কেএল রাহুল, রোহিত শর্মা, জাসপ্রীত বুমরা, বিরাট কোহলির মতো ক্রিকেটাররা কামব্যাক করেছিলেন। বাট ইয়েট তারা কিন্তু আসলে ইন্ডিয়ার যেই একটা দুঃসময় যাচ্ছে সেটাকেও সেভাবে রুখতে পারেনি। 2-1 ব্যবধানে আসলে সিরিজটা হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। এখন যদি আমরা ওভারঅল ওডিআই সিরিজটার কথা বলতে চাই, এখানে কিন্তু হাইয়েস্ট রান স্কোরার রয়েছেন জো রুট। জো রুট আসলে দিন যত যাচ্ছে নিজেকে ব্যাটার হিসেবে তত পরিণত করছেন। পার্টিকুলারলি আমরা সেকেন্ড ওডিআইয়ের কথাটা যদি বলে থাকি, ইন্ডিয়া কিন্তু প্রথম ওডিআইতে জিতেছিল। সেকেন্ড ওডিআইতে যখন একটা মিডিওকার টোটাল চেস করতে হয় ইংল্যান্ডকে, জো রুট কিন্তু সেখানে আসলে অ্যাঙ্কার রোল প্লে করেন এবং 99 রানের একটি অনবদ্য ইনিংস খেলে উনি অপরাজিত থাকেন। এটাই মূলত কিন্তু ইংল্যান্ডকে আসলে সিরিজে কামব্যাক করাতে সাহায্য করে। এর পরবর্তীতে তাদেরকে আসলে আর পেছন ফিরে তাকাতে হয়নি। ফাইনাল ওডিআইতে বেন ডাকেট একটা দুর্দান্ত সেঞ্চুরি করেন, জ্যাকব বেইথেল 91 রানের দুর্দান্ত একটা ইনিংস খেলেন। জস বাটলার, হোয়াট আ ভার্সেটাইল ক্রিকেটার হি ইজ। টি-20 ক্রিকেটে উনি ওপেন করছেন, টপ অর্ডারে ব্যাট করছেন, আবার 50 ওভারের ক্রিকেটে উনি ফিনিশিং রোলটা প্লে করছেন এবং কাজগুলো কিন্তু খুব একটা সহজ না। যখন আপনি টি-20 ক্রিকেটটা খেলবেন সেখানে নতুন বলের বিরুদ্ধে মোকাবেলা করা, ইট রিকোয়ার্স ডিফারেন্ট স্কিল, সুইঙ্গিং বল নেগোশিয়েট করা, ইউ নিড টু প্লে দ্য বল লেট বা জাস্ট পাওয়ার প্লে যখন চলে সার্কেলটা ক্লিয়ার করার ইস্যু থাকে। বাট যখন ওডিআই ক্রিকেটের আপনি ডেথ ওভার্সে ব্যাট করবেন সেখানে বলটা বেশ কিছু পুরনো হয়ে যাচ্ছে এবং নতুন রুল অনুযায়ী 34 ওভারের পর নির্দিষ্ট একটি বল নিয়ে খেলা হচ্ছে, সেক্ষেত্রে টাইম করাটা আরোটা টাফ হয়ে যাচ্ছে। কিন্তু সেই জায়গায় জস বাটলার খুবই দুর্দান্ত পারফর্ম করেছেন এবং তার এই ইনিংসটাই কিন্তু বেসিক্যালি আমি যদি বলতে চাই যে আসলে ম্যাচ ডিসাইডিং ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। কজ ইন্ডিয়ার ইনিংসের শুরুতে যদি আমরা তাকে শুভমান গিল ভালো ইনিংস খেলেছেন, যেটা আমরা জ্যাকব বেইথেলের সাথে তুলনা করতে পারি। রোহিত শর্মা দুর্দান্ত একটা সেঞ্চুরি করেছেন। সো এই সবগুলো ফ্যাক্টর কিন্তু একটা আরেকটাকে নালিফাই করছে। বাট জস বাটলার যেইভাবে আসলে ম্যাচটা ফিনিশ করেছেন, শ্রেয়াস আয়ার বা কেএল রাহুল কিন্তু ওই রোলটা প্লে করতে পারেনি এবং সিরিজটা কিন্তু ওই জায়গায় ডিসাইডেড হয়ে গিয়েছে। এখন যদি আমরা জানতে চাই বা বলতে চাই যে ইন্ডিয়ান ক্রিকেটের এই দুঃসময়টা কেন যাচ্ছে, কেন এতগুলো ম্যাচ তাদের হারতে হয়েছে, এটার মূল কারণ কিন্তু অবশ্যই বলতে হবে আমাদের বোলিংয়ের ক্ষেত্রে ইন্ডিয়ার। সেই ক্ষেত্রে
মোহাম্মদ শামি উনি রিটায়ারমেন্টে গিয়েছেন। জাসপ্রীত বুমরা সবগুলো ফরম্যাট আসলে তাকে নিয়মিত টিম ইন্ডিয়া পাচ্ছে না। কুলদীপ যাদবের ইনজুরি, ভারুণ চক্রবর্তীর ইনজুরি সিরিজের মাঝপথে, সবকিছু মিলে ইন্ডিয়ান বোলিং লাইন আপটা কিন্তু খুবই ডিসম্যাল লাগছে, খুবই সাদামাটা মনে হচ্ছে। আমরা যদি ওডিআই সিরিজের দিকে তাকাই, জাসপ্রীত বুমরা 2টো ম্যাচ খেলেছেন কিন্তু উনি মাত্র 2টো উইকেট পেয়েছেন, যদিও ইকোনমি তার অ্যারাউন্ড 4 ছিল। ইংল্যান্ড ব্যাটার্সরা যেই কাজটা করেছে, বুমরাকে খুব সেফলি সি অফ করে বাকি বোলারদের উপর চড়াও হয়েছে, কজ দেয়ার ইজন্ট এনাফ ভেনম ইন আদার্স বোলিং অ্যাসপেক্ট। সো সেই ক্ষেত্রে আসলে টিম ইন্ডিয়াকে নতুনভাবে ভাবতে হবে যে তাদের বোলিং লাইন আপটা কীভাবে তারা নতুনভাবে সাজাবে, বা ঘরোয়া ক্রিকেটের যেই পুল অফ ফাস্ট বোলার্স রয়েছে সেখান থেকে নতুন ফাস্ট বোলার কাদেরকে তারা সুযোগ দিয়ে দেখতে পারে। গুরনুর ব্রার উনি আসলে আফগানিস্তানের বিরুদ্ধে ওডিআই সিরিজ দিয়ে ডেবিউ হয়েছে, দুর্দান্ত গতিতে বল করে থাকেন, বাট ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে কিন্তু তার ইকোনমিটা বেশ চড়াও ছিল, ইকোনমি ছিল 7.7। সো টিম ইন্ডিয়ার জন্য এই যে ফাস্ট বোলিং ইউনিটটা, যেটা তাদেরকে দীর্ঘ সময় সার্ভ করে এসেছে, চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে সহায়তা করেছে, বা বিভিন্ন টুর্নামেন্ট, ওয়ার্ল্ড কাপ ফাইনাল, লাস্ট যেটা ওয়ার্ল্ড কাপ হয়েছে ফাইনাল পর্যন্ত যাওয়া, সেখানে মোহাম্মদ শামির একটা দুর্দান্ত অবদান ছিল। কিন্তু রাইট নাও ইন্ডিয়ান ফাস্ট বোলারদের যা অবস্থা, সেই ক্ষেত্রে কিন্তু নেক্সট ইয়ারে যেই ওডিআই ওয়ার্ল্ড কাপ হতে যাচ্ছে সেই ক্ষেত্রে তাদেরকে কিন্তু একটা টাফ টাইম পেলেও হতে পারে। এর পরবর্তীতে যদি আমরা আসি, যে টিম ইন্ডিয়া কিন্তু এখান থেকে আবার জিম্বাবুয়ে যাচ্ছে, জিম্বাবুয়ের বিরুদ্ধে তাদের টি20 সিরিজ শুরু হতে চলেছে, এবং এখানেও কিন্তু আমার মনে হয় তাদেরকে বেশ কঠিন একটা সময় পার হলেও হতে পারে, কজ জিম্বাবুয়ে অফলেট তাদের ঘরের মাঠে বেশ ভালো খেলছে। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ তারা জয়লাভ করেছে ইনিংস ব্যবধানে, একটি ওয়ান অফ টেস্ট ছিল, এবং ওডিআই সিরিজও কিন্তু দুর্দান্ত খেলেছে জিম্বাবুয়ে। টি20 সিরিজটা যদি তাদের ফিল্ডিং অ্যাসপেক্টটা ভালো থাকতো, আমার মনে হয় এটাও বাংলাদেশের বিরুদ্ধে তারা জয়লাভ করতে পারতো। তো what Zimbabwe needs to do is to boost up their fielders. ফিল্ডারদের আসলে আর একটু ভালো পারফর্ম করতে হবে, কজ চান্সেস ক্রিয়েট হচ্ছে, কিন্তু সেটা যদি আপনি লুফে নিতে না পারেন, প্রতিপক্ষের ব্যাটার কিন্তু আপনার উপর আলটিমেটলি চড়াও হবে। সো জিম্বাবুয়ের জন্য আমার মনে হয় টি20 সিরিজের সবচেয়ে বড় কনসার্নের জায়গা থাকবে তাদের ফিল্ডিং, এবং আরেকটা জায়গা সেটা হচ্ছে তাদের স্কিপার, টি20 ফরম্যাটের সিকান্দার রাজা, তার ব্যাট হাতে পারফরমেন্সটা। বাংলাদেশের বিরুদ্ধে পুরোটো ওডিআই এবং টি20 সিরিজ, যেটাকে আমরা সাদা বলের সিরিজ বলে থাকি, সেখানে কিন্তু উনি অনেকটা স্ট্রাগল করেছেন। সো সিকান্দার রাজার কাছ থেকে আমরা সবাই চাইবো যে উনি ভালো একটা পারফর্ম করুক এবং টিম ইন্ডিয়ার জন্য একটা চ্যালেঞ্জ পোজ করতে পারে। এখন যদি আমরা টিম ইন্ডিয়ার লাইন আপের দিকে তাকাই, এখানে মায়াঙ্ক ইয়াদব আসলে উনি কামব্যাক করেছেন, এবং যেটা আমরা বলছি যে একটা পেনিট্রেশনের যে ঘাটতি ইন্ডিয়ান ফাস্ট বোলারদের ভেতরে আমরা দেখতে পাচ্ছি, সেই ক্ষেত্রে কিন্তু মায়াঙ্ক ইয়াদব খুব ভালো একটা অপশন হতে পারেন। এর পাশাপাশি প্রিন্স ইয়াদব রয়েছেন, এবং স্পিনার হিসেবে আকসার প্যাটেলের কথা বলে থাকি, অভিজ্ঞ বোলার, তিনিও কিন্তু রয়েছেন। ব্যাটিং পয়েন্ট অফ ভিউর দিকে যদি তাকাই, সূর্যবংশী, অভিষেক শর্মা, প্রাভসিমরন সিং, এই তিনজন আসলে টপ অর্ডার ব্যাটার, এখান থেকে যে কোনো দুইজন হয়তো ওপেন করবেন। তো আমার মনে হয় যেহেতু লাস্ট বেশ কিছু টি20 সিরিজে সূর্যবংশী এবং অভিষেক শর্মা নিয়মিত সুযোগ পেয়ে আসছেন, আমার মনে হয় এই সিরিজে প্রাভসিমরন সিং নিজেকে প্রমাণ করার একটা সুযোগ পেতে পারেন, এবং আমি আশা করছি যে প্রাভসিমরন সিং হয়তো খুব ভালো পারফর্ম করতে পারবেন। শিভাম দুবের কাছ থেকে অনেক আশা করা হচ্ছে যে আসলে শিভাম দুবে এই যে ফিনিশিং রোলটা, লাস্ট 4 থেকে 5 ওভারে একটা বড় সংগ্রহ করে দেওয়া, বা মিড ওভার্সে যখন স্পিনাররা অ্যাটাকে থাকবে সেই ক্ষেত্রে ভালো পারফর্ম করা, সেই ক্ষেত্রে কিন্তু আমরা শিভাম দুবেকে বেশ স্ট্রাগল করতে দেখেছি। এবং শ্রেয়াস আয়ার অ্যাজ এ টি20 স্কিপার, তার স্টার্টটাও কিন্তু খুব ভালো হয়নি। সো উনিও কিন্তু তার এই ইনিশিয়াল যে রেকর্ডটা অ্যাজ এ টি20 স্কিপার, এটা কিন্তু রেকটিফাই করার চিন্তাভাবনায় থাকবেন। সো অল ইন অল আমার মনে হয় যে খুব দুর্দান্ত একটা সিরিজ হতে চলেছে, কজ জিম্বাবুয়ে একটা গ্রেট পুল অফ ফাস্ট বোলার্স রয়েছে, হুইচ কনসিস্টস অফ রিচার্ড এনগারাভা, ব্লেজিং মুজরাবানি, ব্র্যাড ইভান্স, নিউম্যান নিয়ামুরি, এবং পাশাপাশি তাদের স্কিপার অলরাউন্ডার সিকান্দার রাজা, ব্রায়ান বেনেট রয়েছেন। সো এই পুল অফ বোলার্সের সাথে আমরা যদি ইন্ডিয়ার ব্যাটিংটার একটা লড়াই চিন্তা করি, এটা কিন্তু বেশ জমজমাট হলেও হতে পারে। পরবর্তীতে আমরা আসতে চাচ্ছি উইন্ডিজ ভার্সেস নিউজিল্যান্ডের যে রিসেন্টলি কনক্লুডেড ওডিআই সিরিজ হয়েছে, সেটা নিয়ে একটু কথা বলবো। এবং নিউজিল্যান্ড 5 ম্যাচের ওডিআই সিরিজটা 3-2 ব্যবধানে জয়লাভ করেছে। যদিও নিউজিল্যান্ড সিরিজটা জয়লাভ করেছে, সিরিজটা কিন্তু উইন্ডিজেরও হতে পারতো। যদি 4th ওডিআইতে মিচ স্যান্টনারের ক্যাচটা ড্রপ না করা হতো, সিরিজটা কিন্তু উইন্ডিজের ঘরেও যেতে পারতো। উইন্ডিজ ক্রিকেটে যেই জিনিসটা পরিবর্তিত, বা যে জিনিসটা আমার খুব নজর কাটছে, সেটা হচ্ছে
কুল অ্যান্ড কাম অ্যাপ্রোচে ব্যাটিং করা, 50 ওভারের ইনিংসটাকে অ্যাপ্রোচ করা, কীভাবে পুরোটা ওভার খেলতে হয়। মাঝখানে আমরা যখন দেখেছি যে উইন্ডিজ টিম বা ব্যাটিং লাইন আপের অধিকাংশ ক্রিকেটার যারা নিয়মিত টি-20 ফ্র্যাঞ্চাইজি লিগগুলো খেলে থাকেন, তাদের ক্ষেত্রে আসলে এই 50 ওভার সার্ভাইভ করা বা খুব ইফেক্টিভ ওয়েতে ব্যাট করে স্ট্রাইক রোটেশন, এই জিনিসগুলোর আমরা ঘাটতি দেখছিলাম। কিন্তু রাইট নাও আমরা যদি কেসি কার্টির কথা বলে থাকি, আকিম অগাস্টের কথা বলে থাকি, সেই হোপের কথা বলে থাকি, এই ধরনের ব্যাটাররা আসলে স্কোয়াডে ইনক্লুডেড হওয়ার পরে উইন্ডিজ ব্যাটিং লাইন আপের চেহারাটাই কিন্তু বদলে গেছে। এবং এই যে 5টা ওডিআই ম্যাচ হয়েছে, কোনো উইকেট কিন্তু খুব ইজি ছিল না। এবং আমরা দেখব যে প্রতিটি ম্যাচ কিন্তু আসলে চেজিং সাইড ম্যাচটা জয়লাভ করেছে 5টাতেই। সেই ক্ষেত্রে উইন্ডিজের একটু দুর্ভাগ্যই বলতে পারি, তারা আসলে দুটো ম্যাচে টার্গেট চেজ ডাউন করার সুযোগ পেয়েছিল, বাট দুটো ম্যাচের টার্গেটই কিন্তু বেশ স্টিফ ছিল, অ্যাবাভ 250 অন ট্রিকি উইকেটস, একটা গায়ানাতে, একটা বারবাডোজে। সো উইন্ডিজ ক্রিকেট ইজ অন দ্য রাইট ট্র্যাক, যেটা আমার মনে হচ্ছে। এবং ক্রিকেটের স্বার্থের জন্য কিন্তু এটা খুব পজিটিভ একটা সাইড যে উইন্ডিজ ক্রিকেট একটা ফোর্স হিসেবে আসলে আবার কামব্যাক করতে চাচ্ছে, সেটা ক্রিকেটের সৌন্দর্যকেই আসলে বৃদ্ধি করবে। এখন যদি আমরা একটু ফ্র্যাঞ্চাইজি লিগের দিকে তাকাই, 100 টুর্নামেন্ট চলছে এবং পাশাপাশি চলছে লঙ্কা প্রিমিয়ার লিগ, এবং লঙ্কা প্রিমিয়ার লিগে কিন্তু বেশ কিছু বাংলাদেশি ক্রিকেটার প্রতিনিধিত্ব করছেন। তার মধ্যে উল্লেখযোগ্য কলম্বোর হয়ে খেলছেন হাসান মাহমুদ, যিনি রিসেন্টলি কাউন্টি ক্রিকেট টি-20 ব্লাস্ট সেখানে কেন্টের হয়ে প্রতিনিধিত্ব করেছেন, এবং সাকিব আল হাসান এমএলসিতে বেশ ভালো একটা পারফরমেন্সের পর উনি জাফনা কিংসের হয়ে আসলে এলপিএলে মাঠ মাতাচ্ছেন। এবং আমরা কিন্তু একটা ফেস অফ দেখেছি হাসান মাহমুদ এবং সাকিব আল হাসানের মুখোমুখি লাস্ট ম্যাচ, যেটা জাফনা কিংস এবং কলম্বো মুখোমুখি হয়েছিল, এবং সাকিব আল হাসান ইভেনচুয়ালি কেম আউট ভিক্টোরিয়াস অন দ্যাট অকেশন অর অন দ্যাট ব্যাটেল। দুটো বাউন্ডারি উনি হিট করতে পেরেছিলেন হাসান মাহমুদের ডেলিভারিতে। সো সাকিব আল হাসান যদিও ইন্টারন্যাশনাল ক্রিকেটের বাইরে রয়েছেন, বাট বল হাতে তার সেই ধারটা আমরা এখনও দেখতে পাচ্ছি, বিশেষ করে তার আর্ম ডেলিভারি, যেটা পৃথিবীতে বহু বছর ধরে বহু ব্যাটারকে বোকা বানিয়েছে। এলপিএলেও কিন্তু ওনার আর্মারটা কিন্তু বেশ ক্ষুরোধার আমার মনে হচ্ছে, পার্টিকুলারলি বেন ম্যাকডারমাটের উইকেটটা কলম্বোর বিরুদ্ধে ম্যাচে, সেটা কিন্তু আমাদের প্রমাণ করে দেয় যে সাকিব আল হাসানের বোলিংয়ের যেই ধারালো ব্যাপারটা সেটা একদমই ফুরিয়ে যায়নি। হাসান মাহমুদের ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য দিক, যেটা আমরা টি-20 ব্লাস্টের ক্ষেত্রেও দেখেছি, তার ডেথ ওভার্সে ইয়র্কার করা, যেটা আমরা সাদা বলের ক্রিকেটে বাংলাদেশে বোলারদের মধ্যে অভাব দেখছি। তাসকিন আহমেদের কাছ থেকে আমরা এক্সপেক্ট করছি এই রোলটা প্লে করবেন উনি, বাট উনি আসলে আমাদেরকে প্রপারলি সার্ভ করতে পারছেন না। সো আমি জিম্বাবুয়ে বাংলাদেশ সিরিজের অ্যানালাইসিসে বেশ কয়েকবার বলছিলাম যে সাদা বলের ক্রিকেটে হাসান মাহমুদকে আবার কামব্যাক করানো যায় কিনা, পার্টিকুলারলি 50 ওভার্স ক্রিকেটে, কজ নতুন বলটা মুভ করাতেও হাসান মাহমুদ সিদ্ধহস্ত, এবং ডেথ ওভার্স ইয়র্কার তার কিন্তু আসলে আরমারিতে নতুন একটা মাত্রা অ্যাড করেছে। সো সময় গেলেই আসলে বোঝা যাবে যে হাসান মাহমুদ তার এই পারফরমেন্সটা আসলে কোন জায়গায় নিয়ে গিয়ে থামান। এর পাশাপাশি মেহেদী হাসান মিরাজও কিন্তু এলপিএল খেলছেন গলের হয়ে, বাট ওইভাবে আসলে উনি নিজেকে প্রমাণ করতে পারেননি, এবং এটা অনেকটা অবধারিতই, কজ বাংলাদেশ ন্যাশনাল টি-20 স্কোয়াডেও কিন্তু উনি নিয়মিত না, বা রাইট নাও স্কোয়াডের বাইরে রয়েছেন। সো ওইভাবে পারফর্ম করতে না পারার যথেষ্ট আসলে কারণও রয়েছে। তো এই ছিল আমার কাছে মূলত গত সপ্তাহের ঘটে যাওয়া বা কারেন্টলি অনগোয়িং যেই টেস্ট ম্যাচ বা ওডিআই টি-20 ক্রিকেট সিরিজগুলো রয়েছে সেগুলোর অ্যানালাইসিস। সামনের সপ্তাহে উল্লেখযোগ্য ম্যাচের মধ্যে রয়েছে পাকিস্তান এবং উইন্ডিজের টেস্ট সিরিজ স্টার্ট হতে চলেছে, 2 ম্যাচের টেস্ট সিরিজ, এবং পাকিস্তান অলরেডি তাদের স্কোয়াড ঘোষণা করেছে, এবং উবায়েদ শাহ, নাসিম শাহর ইয়াঙ্গার ব্রাদার, উনি আসলে ডেবিউ হতে যাচ্ছে তার টেস্ট সিরিজে, এবং এর পাশাপাশি বাবার আজমকে নতুন ক্যাপ্টেন হিসাবে পিসিবি নির্বাচিত করেছেন, শান মাসুদ স্কোয়াডে রয়েছেন। এর পাশাপাশি বাংলাদেশ ট্যুর করে পাকিস্তানের যে স্কোয়াডটা, খুব একটা বেশি পার্থক্য আমরা দেখতে পাচ্ছি না, শুধুমাত্র শাহিন শাহ আফ্রিদি এখানে মিসিং রয়েছে। সো এটাও কিন্তু একটা ক্র্যাকিং অফ আ সিরিজ আমার মনে হচ্ছে হতে চলেছে, কজ ঘরের মাটিতে উইন্ডিজ টেস্ট টিম কিন্তু দুর্দান্ত খেলছে। লাস্ট যেই শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজটা ছিল সেখানে তারা জয়লাভ করেছে, এবং পাকিস্তানের কিন্তু অফ টেস্ট ম্যাচ পারফরমেন্স খুব একটা ভালো না। তো এটা কিন্তু বেশ এক্সাইটিং একটা সিরিজ হতে চলেছে। সো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। নেক্সট সপ্তাহে আবার আমরা উপস্থিত হব ঘটে যাওয়া সকল ক্রিকেট ম্যাচগুলো নিয়ে। ধন্যবাদ।